সচরাচর আমরা জাতীয় পর্যায়ে অনেক দুর্নীতি বিরোধী অভিযান দেখি, আমরা টিভিতে দেখি, কিন্তু আমরা স্থানীয় পর্যায়ে যে দুর্নীতিগুলি হয়েছে তার একটা সঠিক তদন্ত এবং সেই দুর্নীতি বিরোধী অভিযান আমরা সামনে দেখতে চাই। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। সমসাময়িক বিষয় নিয়ে মেঘনা 24 এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান টেবিল টকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন চলতি ধারার প্রকাশক সম্পাদক নোয়াখালীর সিনিয়র সাংবাদিক এমবি আলম। মেঘনা 24 টেবিল টকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মেঘনা 24 টেলিভিশনে উপস্থিত হয়ে আমার প্রিয় দর্শক শ্রোতাকে এই মুহূর্তে আমি নোয়াখালীবাসীর পক্ষ থেকে এবং আমার নোয়াখালী থেকে প্রকাশিত সাপ্তাহিক চলতি ধারা পরিবারের পক্ষ থেকে নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা এখন নোয়াখালীর বিভিন্ন এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা নিয়ে মেঘনা 24 এর সাথে আলোচনায় বসতে পেরে আমি আনন্দ বোধ করছি। আমাদেরকে আগামী দিনে আরো একটি সুন্দর এবং নান্দনিক যেন নোয়াখালীবাসীর মানে যে সমস্যাগুলো প্রধান সমস্যাগুলো রয়েছে জীবিত, সেই সমস্যাগুলো যেন আমরা তুলে আনতে পারি এবং নোয়াখালীর কল্যাণে যেন মেঘনা 24 ভবিষ্যতে আন্তরিকভাবে কাজ করতে পারে, সেই প্রত্যাশা রেখেই জুলাই গণঅভ্যুত্থান ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেন হাসিনা সরকার। নতুন এক বাংলাদেশের সূচনা। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। 45 দিন অতিবাহিত হতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকারের। বিপ্লবের মধ্যে দিয়ে আসা এই সরকারকে বৈপ্লবিক সরকার বলে অভিহিত করেছেন অনেকে। এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। বিগত সরকারের সময় জনগণের উদ্যোগ নিয়ে সাধারণ জনগণ পক্ষে থাকা মানুষের মাঝে হতাশা আর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এই সময় দাঁড়িয়ে দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ে আপনি কিভাবে দেখছেন? দ্রব্যমূল্য সাধারণ মানুষের সীমার মধ্যে এসেছে কি? এর আগে আমরা একটু দেখে আসি বিগত সরকারের সময় মেঘনা 24 প্রচারিত দুটি সংবাদের খণ্ডচিত্র। চলমান দ্রব্যমূল্য বৃদ্ধি, সাপ্তাহিক বাজার পরিস্থিতি নিয়ে নোয়াখালী মাইজি বাজার থেকে আমি রানা স্বাগত জানাচ্ছি। সময় অসময়ে হঠাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের প্রতিক্রিয়া জানতে আমি এই মুহূর্তে কথা বলছি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে। আমি মনে করি সরকারের ব্যর্থ, কারণ সরকারের বাণিজ্য মন্ত্রী বলছে যে কিছু কিছু সিন্ডিকেট আছে ওদেরকে ভাঙা যাবে। আলু দিচ্ছে 36 টাকা কেজি রেট, আর এখন ওরা বলতেছে 45 টাকা কেজি। তাহলে এটা কি জনগণের কি তাদের কি করতেছে? এই যে জনগণের উপর আমাদের জুলুম চলতেছে, আমাদের কি উপায়? মানুষের পকেটের টাকা তো তারা তো ছিনিয়ে নিয়ে যেতেছে। তারা বলতেছে তারা বাজার নিয়ন্ত্রণ করতেছে। এদের কি বাজার নিয়ন্ত্রণ? রুজি করছি 500 টাকা, খরচ করতেছি 800 টাকা, 300 টাকা আরো করতেছি, নয়তো সংসার চলবে না। আর তারা বলতেছে তা বাজার নিয়ন্ত্রণ করতেছে, বাজার নিয়ন্ত্রণ করতেছে। এটা কি বাজার নিয়ন্ত্রণ? কোন জিনিস ওষুধ দাবাই হইতে এই সরকার আসার পর থেকে আজ যে 15 বছর মানুষের দাবাই ঘুরে গেছে। সম্পূর্ণ সিন্ডিকেট করে ভোট ছাড়া হয়তো ভোট ছাড়া হওয়ার কারণে কোনো কর্তৃত্ব চালাইতে পারতেছে না, কোনো কর্তৃত্ব চালাইতে পারতেছে না, কারো প্রতি অ্যাকশন নিতে পারতেছে না। বলে যে তোর ভোট দিয়ে আমরা বানাইছি, তুই আমার অ্যাকশন করলে তোর যে এই কোনো মুহূর্তে আমরা আবার চেয়ারতন হরাই দিই। এখন বিদেশে 17 দিন গেলে গেছে ঘুরিবার লাই আপনার এই মানে আবার নির্বাচনে আবার জুলুম করিবার লাই। এক একটা মানুষ আগামী 10 বছর হরে যারা দুনিয়াতে আসবে তারা 1 লক্ষ কত টাকা দেয় না জানি, মাথা পিছিয়ে দেয় না। আমরা আমার ভোট করে ব্রিজ করে এইটা করে সেটা দেখায়, কিন্তু ভাই 1 কোটি টাকার জিনিস 10 কোটি টাকা বাজেট করি, আজকে 9 কোটি টাকা চুরি করে তারা। সবাই তার আত্মীয় স্বজন আগামী 200 বছর পর্যন্ত খাইলে আসা হবে না, সেই এমন অবস্থা করছে বাংলাদেশে। আর কি বলবো, বলার ভাষা নাই। নোয়াখালী মাইজি বাজার থেকে আব্দুল কুদ্দুস রানা, মেঘনা 24। মেঘনা 24 এর পক্ষ থেকে রানা ভাইকে শুভেচ্ছা জানিয়ে আসলে বলতে চাই যে আমাদের অন্তর্বর্তী ইন্টারিম গভর্নমেন্টের অধীনে এখন দেশ পরিচালিত হচ্ছে।
আসলে দেশের যে চলমান অবস্থা, বিশেষ করে 5ই আগস্ট সরকার পতনের পর, এর পূর্বেও কিন্তু আমাদের বাংলাদেশের দ্রব্যমূল্য নিয়ে অনেক মানে সংবাদপত্রে, বিভিন্ন মিডিয়ায়, গণমাধ্যমে আকাল মানে সিন্ডিকেট নিয়ে অনেক কথা মানুষের এবং জনগণের প্রতিক্রিয়া দেখা গিয়েছে। আসলে এখন যে অবস্থা, যে 5ই আগস্টের সরকার পতনের পর এখন সেই পূর্বের অবস্থায় আমি দেখতে পাচ্ছি যে আমাদের দ্রব্যমূল্যের মানে দ্রব্যমূল্যের সেই পূর্বের ন্যায়, পূর্বের মতোই দাম এখন হাঁকিয়ে নিচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। এখন আমার মনে হয় সারা দেশে বলা হচ্ছে যে কোনো সিন্ডিকেট নাই, কিন্তু সিন্ডিকেট না থাকলেও তাহলে কেন আমাদের জনগণ এখন তাদের ক্রয় সীমার মধ্যে কোনো দ্রব্যমূল্য তারা সহজে কিনতে পারছে না? বিষয়টা হলো আসলে আমাদের এখন সবচেয়ে যে জরুরি বিষয়টা, সেটি হলো আমাদের মনিটরিং। যে আমাদের এখন মনিটরিংটা মনে হয় একেবারেই কমে যাচ্ছে। মনিটরিং না থাকার কারণে এখনো বিভিন্ন হাট বাজারগুলোতে এবং সিন্ডিকেট ব্যবসায়ীরা তারা কিন্তু সরকারের চোখে ফাঁকি দিয়েই তারা জনগণের পকেট ধোলাই করে যাচ্ছে। বিশেষ করে আপনাকে একটা কথা বলি যে 5ই আগস্টের পূর্বে আমরা যে দ্রব্যমূল্যের যে মানে মূল্য দেখেছি, কিন্তু এখন আজকে প্রায় 1.5 মাসের সময় অতিক্রান্ত হতে যাচ্ছে, কিন্তু এখনো কোনো জিনিসপত্রে, বিশেষ করে আমাদের যে নিত্যদের যে সামগ্রীগুলো, তেল, চিনি, আটা, ময়দা এবং বিভিন্ন আমিষ জাতীয় যে খাবারগুলো রয়েছে, সেগুলো এখনোই মানে পূর্বের চেয়ে আরো এখন অতিরিক্ত নেওয়া হচ্ছে। বিশেষ করে আমাদের যে ডিমটা খাবারের নিত্য তালিকায় থাকে, সেই ডিমটাও কিন্তু এখন মানুষের ক্রয় মানে নাগালের বাইরে চলে গেছে। এখন এক একটা ডিম প্রায় বিক্রি হচ্ছে 14 টাকা, 15 টাকা। কিন্তু আমি যেটা মানে মাঠের একজন সাংবাদিক হিসেবে আমি বিভিন্ন বাজারে বা বিভিন্ন মার্কেটে গিয়ে যেটা জানতে পেরেছি, যে অনেক ব্যবসায়ী বলছে যে আমার কিনে এইটা আমি কম কিভাবে আপনার কাছে বিক্রি করবো। তো মানে তারা কিন্তু কোনো কত টাকা দিয়ে কিনছে সেটার কোনো যদিও কোনো ডকুমেন্ট তাদের কাছে নেই, কিন্তু তারা বুক খুলিয়ে বলে যে আমার কিনা বেশি, আমাকে বিক্রি করতে হবে বেশি, আপনার যদি পছন্দ হয় আপনি নেন। এভাবে তারা গ্রাহকদেরকে কথা বলে বিদায় করে। আর বিশেষ করে এখন আমাদের নোয়াখালীতে যে ইলিশের যে ভরা মৌসুম, সেই ইলিশের কথা আপনাকে আমি 24-এর মাধ্যমে দেশবাসীকে এবং আমাদের ইন্টারিম সরকারের যারা দায়িত্বশীল আছেন, বিশেষ করে যে উপদেষ্টা মন্ডলী আছেন, তাদের সুদৃষ্টি দেওয়া প্রয়োজন যে আমরা কেন এই ভরা ইলিশ মৌসুমে আমাদের এখনো সাধারণ মানুষ তারা এখনো ইলিশের গ্রাম পায়নি। হ্যাঁ, যদিও অনেকে কিনছে, অনেক পরিবারে ইলিশ খাচ্ছে, কিন্তু তারা প্রভাবশালী বা পয়সাওয়ালা, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছে, আমরা এখন বাজারে গিয়ে একজন সাংবাদিক হিসেবে আমারও অনেক সময় ইতস্ততা বোধ করি যে এত টাকা দিয়ে আমি একটা ইলিশ মাছ কিনে নেবো, এটা অসম্ভব, দেখি কমে কিনা। না, দিন দিন এটা আরো বাড়তেছে। সেই আমাদের যে আমি মনে করি এখন এই দ্রব্যমূল্যকে একটা স্থিতিশীল পর্যায়ে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে যদি আনতে হয়, তাহলে সবচেয়ে বড় দরকার হলো আমাদের মনিটরিং টিম গঠন করতে হবে। ডিসির নেতৃত্বে যে ম্যাজিস্ট্রেটরা আছেন, যারা প্রশাসনে বসে আছেন, তারা বসে বসে অনেক সময় কাটান। তারা যদি প্রত্যেকদিন একটা মোবাইল টিমের মাধ্যমে বিভিন্ন বাজারগুলো, বিশেষ করে যেখানে মানে বড় আড়তদাররা আছে, সেই আড়তদারদেরকে যদি তারা সতর্ক করতেন বা তাদের অন্যায়ের বিরুদ্ধে যদি তারা সোচ্চার হতেন, তাহলে কিন্তু আমাদের দ্রব্যমূল্যটা মানে লোকাল মার্কেটে আমরা আরো কম টাকায় কিনতে পারতাম। কিন্তু আমি বিগত এই সরকার ক্ষমতা, বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর একেবারে এখন ম্যাজিস্ট্রেটরা মানে অর্থাৎ জেলা প্রশাসনের যে মোবাইল টিমগুলো, তারা একবারে চোখেই পড়ে না। এখন আমাদের পাশে আবার আরেকটা যৌথ বাহিনী কাজ করছে, কিন্তু যৌথ বাহিনীকে আমরা দেখতে পাচ্ছি যে তত তৎপর না। মানে জনগণের যে দ্রব্য মূল্যগুলো তারা যেন একটা ক্রয় সীমার মধ্যে নিয়ে আসা যায়, সেই বিষয়ে যে একটা আইনগত ব্যবস্থা নেওয়া বা তাদেরকে সতর্ক করা, মাইকিং করা, বাজারে গিয়ে যারা আড়তদার আছে তাদেরকে সতর্ক করা, এরকম কোনো মনিটরিং আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। এই মনিটরিংটা না থাকার কারণে যে সিন্ডিকেট, আমি মনে করি যে সিন্ডিকেট এখনো বহাল আছে, যে খুচরা বাজারে একটা সিন্ডিকেট আছে। যেমন সবাই তো একই আড়তদার থেকে মাল কিনে আনে, তো মাল কিনে আনার সময় তো সবাই একটা রেট তাদের অবগত আছে, তারা ওই রেটে মালটা আনে। আবার এখানে যখন তারা লোকাল মার্কেটে সবাই মিলে একই মাল, ধরেন মনে করেন এই মুসুরের ডাল, অথবা ধরেন মনে করেন ডিম, অথবা ধরেন একটা মাছ তারা কিনলো আড়ত থেকে, কিনে আনি তারা লোকাল মার্কেটে বিক্রি করতেছে। দেখা গেল যে সবাই একই রেটে, সবাই কিন্তু একই রেটে বলবে যে এই দামে নিচে আমরা বিক্রি করবো না, তাহলে কি করে বাধ্য হয়ে ক্রেতারা ওই দামে কিনতে বাধ্য হবে।
এবং এই কারণেই আমাদেরকে মনিটরিংটা বাড়াইতে হবে জেলা প্রশাসনের এবং যৌথ বাহিনীর মনিটরিং টিম যদি আমরা দৃশ্যমান করতে পারি এবং বিভিন্ন বাজারে গিয়ে যদি তারা কাজ করেন আন্তরিকভাবে, আমি মনে করি যে কিছুটা হলেও আমরা যারা সাধারণ ভোক্তা আছি আমরা অন্তত অল্প টাকায় অথবা আমাদের ক্রয়সীমার মধ্যে আমরা যে কোনো দ্রব্য ক্রয় করতে পারবো। আরেকটা আপনাকে মেঘনা 24 মাধ্যমে বলতে চাই দেশবাসীকে, যে আমাদের নোয়াখালীতে যে ভোক্তা অধিকার নামে একটা সংগঠন বা একটা সরকারি অফিস আছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে কোনো কর্মতৎপরতা নেই। আমি নিজেই ভোক্তা অধিকারের খোঁজখবর নিতে গিয়ে দেখলাম যে তাদের অফিস খোলা, তাদের রুমে তালা মারা। তাহলে মনে করি এখানেও আমাদের মনিটরিংটা তাদেরকে দিতে হবে। আমি অলরেডি আমার ফেসবুকে একটা কমেন্ট করছিলাম যে ভোক্তা অধিকারের কাজ কি, যে তাদেরকে আমরা দেখি না। তারা যদিও করে কখনো কখনো দেখা যায় কালো ভদ্র যদিও করে, দু একটা আশেপাশের বাজারে তারা একদিন যায়, হয়তো মাসে একদিন গেল, এর আর তাদের কোনো খবর থাকে না। যদি ভোক্তা অধিকারের যদি অন্তত সপ্তাহে ধরেন মনে করেন 5 দিন 4 দিন যদি তারা মহড়া দিত, পুলিশ প্রোটেকশন যদি মহড়া দিত, তাহলে এটা সাংবাদিকেরা প্রচার করতো, তখন সিন্ডিকেট ব্যবসায়ীরা সতর্ক থাকতো, ভয়ে তারা বললো যে জরিমানা হবে। কিন্তু আমরা সেই জরিমানাও দেখি না, সেই মহড়াও দেখি না, এবং সেই ধরনের কোনো কার্যক্রম প্রশাসনিকভাবে না থাকা। সরকারের একটি প্রধান মনিটরিং সেল এবং তা কন্টিনিউ ভাবে যেন মার্কেটে কাজ করে সেদিকে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমি আপনাকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থানা পুলিশ দীর্ঘদিন পরে বিরতি ছিল, ফলে গণঅভ্যুত্থান উত্তর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি ঘটে। এ সময় আনসার ও ছাত্র সমাজ থানা নিরাপত্তা ও ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করতে আমরা দেখেছি। পরবর্তীতে পুলিশ তার দায়িত্বে ফিরে আসে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে রেখেছেন। আপনার কাছে আমার প্রশ্ন, নোয়াখালীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দুর্নীতি বিরোধী অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধার সহ নোয়াখালীর আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু গতিশীল হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি একটা সুন্দর জনস্বার্থে একটি প্রশ্ন আমাকে করেছেন, যে প্রশ্নটি অত্যন্ত নোয়াখালী বিশেষ করে আপনাকে আমি বলতে চাই যে আমাদের নোয়াখালী একটি ব্যতিক্রম জেলা। এই জেলা একটি সম্প্রীতির জেলা, এখানে রাজনৈতিক দলগুলোর সাথে একটি সম্প্রীতি ভাব সবসময় বজায় থাকে। বাংলাদেশের অন্যান্য জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি দিকে বিবেচনা করলে আমি মনে করি যে আমাদের নোয়াখালী জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য জেলার চেয়ে একটু ভালো। কারণ আমাদের এখানে যারা রাজনীতি করে তারা সকলেই কিন্তু বিশেষ করে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে তারা সোচ্চার থাকেন। একদিকে আমাদের ছাত্র জনতারা মাঠে আছেন, আরেকদিকে আমাদের যৌথ বাহিনী মাঠে আছেন, আরেকদিকে আমাদের সাধারণ মানুষ সচেতন রয়েছেন। এই তিনটি বিষয়কে যদি আমরা এক বাক্যে বলি যে এটা একটি চোখ, তিনটা জিনিস একসাথে এসে একটা চোখে তৈরি হয়েছে। এই চোখটা এখন এই চোখটার কারণেই নোয়াখালীতে যে অন্যান্য জেলার চেয়ে এখানে হিংস্র চুরি ডাকাতি মারামারি রাহাজানি একটু কম আছে। তারপরে আমি বলবো যে আমাদের যে বড় একটি জেলা, বিশেষ করে উপকূলীয় জেলা, এই জেলায় অনেক সন্ত্রাসীরা বিগত দিনে অর্থাৎ গত সরকারের আমলে যে তারা যে অস্ত্রধারী যে সন্ত্রাস গড়ে উঠেছে, যে সন্ত্রাসীদের চর্চা গড়ে উঠেছে এবং অস্ত্রবাজদের যে মহড়া গড়ে উঠেছে, পাশাপাশি এই অস্ত্র মহড়ার পাশাপাশি একটি আমাদের যে ইয়াবা সন্ত্রাস, কিশোর গ্যাং, এগুলো যে মাথা যারা দিয়ে উঠছে বিগত সরকারের আমলে, সেটা কিন্তু এখনো কোনো প্রকার ওদের মধ্যে কোনো টেনশন নেই। তারা এখনো খুব নিরিবিলি ভাবে হয়তো আগে তারা ওপেন এই কার্যক্রমগুলো করতো, কিন্তু এখন যেহেতু এখানে ছাত্র জনতা মাঠে আছে, সেনাবাহিনী মাঠে আছে, বিশেষ করে পুলিশ তো একেবারে মাঠে নেই বললেই চলে, তারা থানায় জয়েন করেছে কিন্তু তারা মাঠে যায় না। তো মাঠে যায় না যাওয়ার কারণেই এখন সেনাবাহিনী মাঠে আছে। সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে, কোথাও কোনো বড় মাপের দুর্ঘটনা ঘটলে তারা দ্রুত ঘটনাস্থলে যায়। এই মেসেজটুকু কিন্তু
যে সমস্ত সন্ত্রাসী ইয়াবা কারবারি এবং অস্ত্রবাজরা তাদের কিন্তু নলেজে আছে, তারা মানে এগুলো তারা বল কবিত থাকলেও মানে তারা কিন্তু গোপনে গোপনে এই কাজগুলো করে যাচ্ছে। এখন আমাদেরকে মানে নোয়াখালীর অন্যান্য বা বাংলাদেশের অন্যান্য জেলায় যে সন্ত্রাস পাকড়াও যেভাবে মানে উঠে পড়ে লেগেছে জনগণ, কিন্তু আমাদের নোয়াখালীতে সেই হারে মানে ইয়াবা কারবারি, সন্ত্রাসী, অস্ত্রবাজ বা যারা মাস্তান এদের উপরে সেরকম প্রশাসনিক চাপ নেই। চাপ না থাকার কারণে আমাদের এরা এখনো বেপরোয়া। তো আমি মনে করি যে এখন নোয়াখালীর যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, পুলিশ তো কোনো ঘটনা ঘটলে আমরা সাঁতারাতে পাচ্ছি না, আমরা এখন নির্ভরশীল একমাত্র ছাত্র জনতা এবং আর নির্ভরশীল আমরা যৌথ বাহিনীর উপর। এখন আমি যৌথ বাহিনীকে বিশেষভাবে অনুরোধ করব, যৌথ বাহিনী যদি তাদের কার্যক্রমটা আরো মানে ক্ষিপ্রতার সাথে এবং আরো যদি মানে তারা এটাকে দ্রুত বেগে যদি আরো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য যদি এই সমস্ত অস্ত্রবাজ, তারপরে ইয়াবা কারবারি এবং সন্ত্রাসীকে যদি একটি তালিকা করে বা সমাজের যারা সাংবাদিক আছেন, সচেতন মানুষ আছেন, ছাত্র জনতা আছেন, তাদের সাথে যদি তারা যোগাযোগ রক্ষা করে আমি মনে করি যে তারা একটা চিত্র পেয়ে যাবেন কারা কারা সন্ত্রাসের সাথে জড়িত, কারা কারা ইয়াবার সাথে জড়িত, কারা কারা অস্ত্রবাদের সাথে জড়িত। তাহলে কিন্তু সেই দৃশ্যমান আলোচনা বা সেই দৃশ্যমান তথ্যগুলো আমরা মানে সেনা ক্যাম্প থেকে বা সেনা যৌথ বাহিনীর কাছ থেকে আমরা এখনো পাইনি। এই জন্য যৌথ বাহিনীর মতোই তারা কাজ করতেছে। আবার আমরা যারা মানে সচেতন মানুষ আছি বা আমরা যারা সাংবাদিক আছি, আমরা তো জানি যে কার কাছে অস্ত্র থাকতে পারে, কারা বিগত দিনে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, কারা কিশোর গ্যাং ছিল, তারপরে কারা ধরেন চাঁদাবাজির সাথে জড়িত আছে। যদি তারা মিডিয়াকে যৌথভাবে যদি মিডিয়ার সাথে যদি যোগাযোগ করে, তারপরে মিডিয়ার মধ্যে আবার আপনাকে বলে রাখিছি, মিডিয়ার মধ্যে আমাদের সমস্যা আছে। মিডিয়াতে বিগত 10 বছর 12 বছরে যারা সরকারের সুযোগ সুবিধার পরিপ্রেক্ষিতে যারা মানে জড়িত ছিল, তারা কিন্তু এখন এই বিষয়গুলো তারা লেখালেখি করতেছে না, তারা এই বিষয়গুলো এখন আইন শৃঙ্খলা বাহিনীকেও জানাচ্ছে না। তারপরে কিন্তু আমরা যারা দেশপ্রেমী নিয়ে আমরা যারা সাংবাদিকতা করি, জনগণের প্রেম নিয়ে যারা আমরা সাংবাদিকতা করি, আমাদের কাছে বিষয়টা খুব কষ্ট লাগে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আমরা যে মানে সন্ত্রাসীদের পাকড়াও করার কথা, অস্ত্রবাজদের মানে পাকড়াও করে তাদের থেকে অস্ত্র উদ্ধারের কথা, মানে উদ্ধার করার কথা এবং কিশোর গ্যাংদেরকে কঠিন হস্তে দমন করার কথা, সেই আশানুরূপ মানে মহড়া বা অভিযান এখনো আমরা নোয়াখালীতে দৃশ্যমান অবস্থায় দেখতে পাচ্ছি না। আমার মানে যৌথ বাহিনীর প্রতি, জেলা প্রশাসন, পুলিশ সুপারের প্রতি আমাদের এবং বিভিন্ন থানার দায়িত্বরত যারা কর্মকর্তারা আছেন তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে এবং আপনার মেঘনা 24 মানে এই টকশোতে আমি আহ্বান করব যে আমাদেরকে আরো বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িত আছেন তারা যদি এগিয়ে আসেন, তাহলে আমাদের তথ্যগুলি যারা দেওয়ার সক্ষমতা রাখে তারাও কিন্তু একটা সাহস পাবে। এখন দেখা গেল যে আমি হয়তো অনেক তথ্য জানি, দেখা গেল যে আমি প্রশাসনের সাথে আমার কোনো যোগাযোগ হচ্ছে না বা প্রশাসন আমাকে গুরুত্ব দিচ্ছে না বা আমার কাছ থেকে কোনো তথ্য নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে না, তাহলে আমি তো এটা দেবো না। কারণ আমি তথ্যটা দিয়ে যদি আমার নিরাপত্তা কোথায়, আগে তো পুলিশ ধরে গিয়ে 999 ফোন দিলে চলে যেত জায়গায় যে আমি বিরোধী করছি, আমাকে একটু হেল্প করেন। এখন তো সেটাও নাই, এখন তো থানাটা এখন অনেক থানায় খালি পড়ে আছে, লোকজন যারা আছে তারাও ঢিলে ঢালাভাবে দায়িত্ব পালন করতেছে। তো এখন সবচেয়ে আগের চেয়ে আমি মনে করি এখন আর আতঙ্কটা আমাদের বেড়ে গেছে, তাহলে আমরা বলতে পারি এই দুর্নীতি বিরোধী অভিযান এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাধারণ সুশীল সমাজ এবং সাংবাদিকদের সাথে এই বাংলাদেশ সেনাবাহিনীর একটি মত বিনিময় করা দরকার। এতে করে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্নীতি বিরোধী অভিযানে আরো সহযোগিতা পালন করবে। আমাদের নোয়াখালীতে বিগত দিনগুলোতে যারা দুর্নীতি করে কারি টাকার পাহাড় গড়েছে, কিন্তু তারা এখনো অক্ষত রয়ে গেছে, তাদের এখনো কেউই ধরাছোঁয়ার বাহিনী, সবাই ধরাছোঁয়ার বাহিনী। আমরা জাতীয় পর্যায়ে অনেক দুর্নীতি বিরোধী অভিযান দেখি, আমরা টিভিতে দেখি, কিন্তু আমরা স্থানীয় পর্যায়ে নোয়াখালীতে যে দুর্নীতিগুলি হয়েছে তার একটা সঠিক তদন্ত এবং সেই দুর্নীতি বিরোধী অভিযান আমরা সামনে দেখতে চাই। হ্যাঁ, আমাদের নোয়াখালীতে যে বিশেষ করে যৌথ বাহিনী
যৌথ বাহিনী ইচ্ছে করলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে বা অভিযান চালিয়ে তাদের বাসা বাড়িতে যে টাকাগুলো তারা লুকিয়ে রাখছে বা বিভিন্ন জায়গাতে টাকাগুলো লুকিয়ে রাখছে না, তারা তো টাকা সরাইতে পারে নাই, ব্যাংকে তো তারা টাকা রাখে নাই, তাদের দুর্নীতি টাকাগুলো তাদের কাছে আছে, আত্মীয় স্বজনের কাছে আছে। তাদেরকে যদি ওই দুর্নীতিবাজদেরকে যদি যৌথ বাহিনী মানে ধর পাকড়ের একটা সিদ্ধান্ত নেয় যে আমরা ওটা করতে হলে তাদেরকে যারা তথ্য দেওয়ার সক্ষমতা রাখে তাদের সাথে যদি যৌথ বাহিনী যোগাযোগ করে, তাহলে আমি মনে করি এটা আমাদের নোয়াখালীর জন্য এবং সরকার যে দুর্নীতিবাজকে ধরার জন্য বা দুর্নীতিবাজদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা নিচ্ছে, তাহলে আমাদের নোয়াখালী তো জাতীয় পর্যায়ের ওই অবস্থায় ফিরে আসবে বলে আমি মনে করি। তবে দুর্ভাগ্য, নোয়াখালীতে যে যত উন্নয়ন হয়েছে সব উন্নয়নে কিন্তু মানে মহা দুর্নীতি হয়েছে, যে দুর্নীতিগুলো হয়তো আমাদের মিডিয়া তুলে আনে নাই বিভিন্ন প্রেক্ষাপটের কারণে। এখন তো আমাদের একটা মানে নিরপেক্ষ একটা সরকার আছে, এখন তো আমাদের কোনো ভয়ভীতি নেই। এখন আমরা মনে করি যে সাংবাদিক যারা মাঠে ঘাটে কাজ করতেছে তারাও জানে যে এই শহরে এই জেলায় কারা মানে জীবিত কি হয়েছে, কারা 10 টাকাকে 10 কোটি টাকায় মালিক হয়েছে, তারা তো কম বেশ তাদের মানে মানে ইয়েতে আছে, তাদের হিসাব বিকাশে আছে, তারা চিনে। তারা ইচ্ছে করলে মানে দেশের স্বার্থে, আমাদের জেলার ভবিষ্যতের স্বার্থে, আগামী প্রজন্মের স্বার্থে তারা ইচ্ছে করলে দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করে আমি মনে করি আইনের আওতায় আনার জন্য সহযোগিতা করা উচিত। এটাও আমি সাংবাদিক হিসেবে আমার এই মতামত থাকবে। সুধী দর্শক, মেঘনা 24 টেবিল টকের আমাদের আজকের অতিথি নোয়াখালীর সিনিয়র সাংবাদিক এমডি আমল। আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, বন্যা পরিস্থিতির আগে এবং পরে নোয়াখালীর জলাবদ্ধতা এখনো কাটেনি, আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? আপনি একটি সুন্দর এবং জনগুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে করেছেন, আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের নোয়াখালী ঐতিহ্যবাহী একটি জেলা, এটা রয়্যাল বেঙ্গল ডিস্ট্রিক্ট নামে সারা বাংলাদেশের মানুষের কাছে সুপরিচিত। কিন্তু বড় দুর্ভাগ্য যে আজকে জলাবদ্ধতার যে অভিশাপ, এটা আমাদের নোয়াখালীবাসীকে গিলে খাচ্ছে। আমি মনে করি যে এখন নোয়াখালীবাসীর সবচেয়ে বড় সমস্যা হলো এই মহামারী জলাবদ্ধতা। এই জলাবদ্ধতাকে কেন্দ্র করে আমি আপনার মাধ্যমে দেশবাসীকে বলতে চাই যে আমাদের রাজনীতিবিদেরা বিভিন্ন দপ্তরগুলো সরকারের ফান্ড থেকে কোটি কোটি টাকা নিয়ে এসেছে, বিশেষ করে জলাবদ্ধতার জন্য নিরসনের জন্য। বিগত 15 বছরের কথাই যদি আমি আপনাকে বলি, অতীতের সরকারের কথা বললাম না, এই 15 বছরে আমার জানা মতো আমি যতটুকু জেনেছি যে বিশেষ করে নোয়াখালী পৌরসভা জলাবদ্ধতার বিষয়ে অনেক মানে নোয়াখালীতে ড্রেনেজ ব্যবস্থা করেছে, যেটা অত্যন্ত নিম্নমানের এবং অপরিকল্পিত। কোটি কোটি টাকা এই জলাবদ্ধতার নিরসনের জন্য মানে ড্রেন নির্মাণ করা হয়েছে, কিন্তু যেটা এখন মানে ব্যর্থতা পরিণত হয়েছে। আরেকটা হলো আমাদের মানে পানি উন্নয়ন বোর্ড হাজার কোটি টাকা এই জলাবদ্ধতা নিরসনের জন্য বিগত দিনে তারা সরকারি ফান্ড থেকে এনে তারা তাদের মন মতো মানে তারা ব্যয় করেছে, কিন্তু জলাবদ্ধতার অভিশাপ থেকে আমরা আদৌ মুক্তি পাইনি। তারপরে নোয়াখালী মানে শেষ প্রকল্প নামে একটা আছে, এটাকে মানে বীজ অধিদপ্তরের একটা শেষ নিয়ন্ত্রণ প্রকল্প আছে, এখানে যে নির্বাহী প্রকৌশলী কাজ করে, তারাও কিন্তু খাল কাটার নামে বিগত লক্ষ মানে কোটি কোটি টাকা বরাদ্দ এনে নামকা অবস্থায় খাল কেটেছে, কিন্তু আমাদের জলাবদ্ধতার হাত থেকে আমরা মুক্তি পাইনি। আসেন সর্বশেষ হলো আমাদের মৎস্য অধিদপ্তর খাল কাটার নামে অনেক অর্থ বিগত দিনে তারা কোটি কোটি টাকার অর্থ তারা নোয়াখালী এই জলাবদ্ধতা নিরসনের জন্য তারা মানে বরাদ্দ পেয়েছি, কিন্তু দুর্ভাগ্য আমরা সেই জলাবদ্ধতার হাত থেকে আমরা এখনো মুক্তি পাইনি। এখন আমাদেরকে এই জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পেতে হলে আমাদের যারা রাজনীতি করেন তাদেরকে আন্তরিকভাবে এই বিষয়টা ভাবতে হবে। পাশাপাশি যারা জেলার দায়িত্বে আছেন, বিশেষ করে জেলা প্রশাসন ইচ্ছে করলে যে সংস্থাগুলো আছে তাদের কর্তৃপক্ষের সাথে বৈঠক করে যে জলাবদ্ধতা নিরসনে কি পদক্ষেপ সঠিকভাবে নেওয়া যায় সেটা উনি তাদেরকে ডেকে মতামত নিয়ে যদি আন্তরিকভাবে পরিকল্পনা মাফিক যদি খাল কাটা, ড্রেনেজ সিস্টেম এবং মানে করা হয়, এবং যে আমাদের তো নদী বিধৌত জেলা, চারিপাশে আমাদের নদী, এই নদীগুলো যেখানে মানে ভরাট হয়ে যাচ্ছে, এই ভরাট নদীগুলোকে খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।
এখন আপনাকে বলি যে বিগত এই জলাবদ্ধতার কারণে আমাদের নোয়াখালীতে মানে এখনো কয়েক লক্ষ মানুষ এখনো পানিবন্দী অবস্থায় জীবনযাপন করতেছে। শুধু মানুষ যে পানিবন্দী তা না, এটার সাথে কর্মের সংস্থানের ব্যবস্থা আছে, কর্মসংস্থান অচল হয়ে গেছে। আমাদের শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষা ব্যবস্থা অচল হয়ে গেছে। স্টুডেন্টরা ঘরে বাড়ি থেকে বের হতে পারছে না, তাহলে তারা স্কুলে আসতে পারছে না, তাহলে স্কুল খালি অবস্থায় আছে। তো সবগুলো আমি মনে করি যে অতীতে আমাদের যারা এই পানি নিষ্কাশনের জন্য যে টাকাগুলো এনে তারা তাদের উন্নয়নের নামে তারা সুবিধা নিয়েছেন, আমি বলবো যে আগামী দিনে যেন আর এই সুযোগটি না দেওয়া হয়। আগামী দিনে যেন যারাই ক্ষমতা আসবেন, যে দলের ক্ষমতা আসবেন, সেই দলের এখানে যিনি সাংসদ হবেন তার উচিত হবে, আমি মনে করি যে তিনি এইবারের এই ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়েছেন, তিনিও দেখেছেন, মানে তারাও দেখেছেন। এই এই দেখাকে কেন্দ্র করে তারা যদি ভবিষ্যতে যে আর জলাবদ্ধতা আমরা নোয়াখালীতে হতে দেব না, নিষ্কাশনের যদি তারা আন্তরিকভাবে কাজ করেন, আমি মনে করি আমরা এই ভয়াবহ এবং অভিশাপ এই জলাবদ্ধতা থেকে আমরা নোয়াখালীবাসী মুক্তি পাবো। তো এখন এই জলাবদ্ধতা নিরসনের জন্য আমার যে মানে যে পরামর্শ সেটা হলো যে একটি কমিটি গঠন করতে হবে পুরো জেলাতে। মানে যদি আমরা একটি কমিটি গঠন করি, জেলা লেভেলে একটি কমিটি গঠন করি, মানে এটা শুধু জলাবদ্ধতা নিরসনের জন্য যে কি পদক্ষেপ নেওয়া যায় এটা তারা মানে সমস্যাগুলো এবং সিদ্ধান্তগুলো এবং আমাদের যে প্রসেসগুলো তারা উপস্থাপন করবে, সেটার নেতৃত্বে থাকবেন আমাদের মাননীয় জেলা প্রশাসক, সেটার নেতৃত্বে থাকতে পারেন আমাদের আগামী দিনে যিনি সাংসদ হবেন, এমপি হবেন, তিনি থাকতে পারেন। এটাকে যদি আবার আমরা উপজেলা ব্যাপী যদি এটাকে মানে ভাগ করে দিই, যে উপজেলায় একটা কমিটি করে দিই, এমন করে যে উপজেলাগুলিতে আমাদের জলাবদ্ধতার কারণগুলো অলরেডি চলে আসবে। হ্যাঁ, মানে ওখানে উপজেলার চেয়ারম্যান থেকে আসতে পারে, পৌরসভা থেকে আসতে পারে, ইউনিয়ন পরিষদ থেকে আসতে পারে। এভাবে যদি একটি আমরা জলাবদ্ধতা নিরসন নামক যে একটি কমিটি যদি আমরা, শুধু এই কমিটির কাজ থাকবে যে কিভাবে মানে খালগুলোকে অ্যানালাইসিস করতে হবে, আমাদের নোয়াখালীতে যে কোন খাল দিয়ে পানিগুলো প্রবাহিত হয়, কোন খাল দিয়ে ঢুকে, কোন খাল দিয়ে পানিগুলোকে বের করা যাবে, যে ছোট ছোট যে খালগুলো আছে, বড় বড় যে খালগুলো আছে, এরা কাদের কাদের দখলে আছে, কারা কারা দখল করছে, এই দখলগুলোকে মুক্ত করতে হবে। তো দখল বাজদের থেকে খালগুলোকে উদ্ধার করতে হবে। তো উদ্ধার করতে কি করতে হবে? একা জেলা প্রশাসনের পক্ষে সম্ভব নয়, সেখানে একটা কমিটি শুরু করতে হবে। এই কমিটি বিভিন্ন জায়গায় গিয়ে তারা স্থানীয়ভাবে যাবে, পর্যবেক্ষণ করে তারা একটা নোটশিট, তারা একটা তদন্ত প্রতিবেদন বা একটা পরিকল্পনার মানে প্রতিবেদন তারা ডিসির কাছে দেবে। ডিসি সেটা আমরা আসলে শীঘ্রই আমরা দেখেছি যে বন্যার আগে এবং পরে যে শহরের প্রাণকেন্দ্র বাজারের আশেপাশে জলাবদ্ধতা, মাইজদি শহর ঠিক এই কমিটি তদন্ত করে দেখবে, মানুষের প্রস্তাবনা দিবে যে আমাদের গুরুত্ব কোথায়, কোন কাজের গুরুত্ব, যেন সাধারণ মানুষ তার নাগরিক অধিকারটা ফিরে পায়। হ্যাঁ, এখন এই যে আপনি এটা তো এখন তো কোনো কমিটি করবে না, কমিটি হবে। আপনি এই শহরের এখনো মেইন রোড ছাড়া আপনি আশপাশের লিঙ্ক রোডগুলোতে যান, এখনো মানুষের বাসা বাড়িতে পানি, মানুষ খুব কষ্টে আছে, মানুষের অসুখ বিসুখ দেখা দিচ্ছে। এই পচা নোংরা পানিগুলো যখন মানে মানুষের বাসায় ঢুকছে, বিভিন্ন গর্তে ঢুকছে, নালাতে ঢুকছে, রাস্তায় ঢুকছে, এগুলো ব্যবহার করে মানুষ একটি ভয়াবহ অবস্থার মধ্যে এখন মানে বসবাস করছে। তো এখন এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে আগামী দিনে সরকার থেকে আমরা যে বাজেট পাবো, সেই বাজেটের একটা স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে। যে কমিটি করা হবে সেই কমিটির একটা জবাবদিহিতা থাকতে হবে। ওই কমিটির মাধ্যমেই কিন্তু এই খালগুলোকে সংস্কার করতে হবে, এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং মানে জলাবদ্ধতার হাত থেকে বাঁচার জন্য উপায়গুলো বের করতে হবে। এখন আপনি একটা কমিটি করে ছেড়ে দিলেন, কমিটি কি করলো না করলো সেটা দেখলেন না, এরা সাংবাদিক সম্মেলন করলেন যে আমরা জলাবদ্ধতা নিরসন করবো, একটা কমিটি করলাম, জেলা কমিটি। এই কমিটির সাথে বসতে হবে, বৈঠক করতে হবে, তারা মতামতগুলো নিতে হবে, তারপরে ডিসিশন সেগুলো নিয়ে উনি আমাদের যে নির্বাচিত যে সাংসদ আসবেন, এমপি আসবেন, তার সাথে বৈঠক করতে হবে, বা যে 6 উপজেলার যে 6টা সংসদ সদস্য আছেন তাদেরকে নিয়ে তিনি একটি বৈঠক করতে পারেন। সেই বৈঠকের মধ্যে উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, এদেরকে ইনক্লুড করে মানে জনপ্রতিনিধির পাশাপাশি সাধারণ মানুষকে হ্যাঁ মানে যারা সচেতন মানুষগুলো আছে, যারা মানে
জেলা নিয়ে ভাবে, মানুষের সমস্যা নিয়ে যারা কাজ করে, মানুষের সমস্যা নিয়ে যারা কথা বলে, তাদেরকে কিন্তু মানে এই কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদের মূল্যায়ন করতে হবে। এখন মানে এবং আগামী দিনে যে বাজেট আসবে সেই বাজেটের টাকাটা যেন যথাযথভাবে উন্নয়নের স্বার্থে ব্যবহৃত হয়, সেদিকেও কিন্তু মানে সুনজর দিতে হবে। না হলে আমরা এইভাবে বারবার আমাদের থোক বরাদ্দ আসবে, পৌরসভায় ড্রেনেজ নির্মাণের জন্য মানে জলাবদ্ধতার নামে তারা টাকা আনবে, আইনে তারা কাউকে ডাকবে না, তারা মঙ্গলাভাবে ঠিকাদার নিয়োগ করে তারা কাজ করবে, কোনো জবাব দিতে থাকবে না, তাহলে আমাদের এটা আগামী দিনের বর্ষা মৌসুমের আগে এক বছরের জন্য একটি ড্রেনেজ সিস্টেমের পরিকল্পনা করা যাবে, যাতে করে আমরা আগামী বছর যেন এই আমরা মুক্তি পেতে পারি। ধন্যবাদ আপনাকে। জুলাই গণঅভ্যুত্থান, ছাত্র জনতার এই আত্মত্যাগকে সামনে রেখে এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ, এগিয়ে যাবে বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের পক্ষে। আজ এই পর্যন্ত থাক মেঘনা 24 টেবিল টকের আমাদের আজকের অতিথি নোয়াখালীর সিনিয়র সাংবাদিক এমডি আলম। আপনাকে অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে মেঘনা 24 টেবিল টকের অন্য কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাইকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ সকলকে।